আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এতক্ষণ আপনার ব্যানার এবং হেডলাইনে যেটা দেখলেন তা নিয়ে হয়তো আপনি চিন্তিত হয়ে গেছেন যে ঘটনা কি, যে আমি যেটা বলেছি যে ওকা আবার কোন ষড়যন্ত্রের সঙ্গী হচ্ছেন, শিকার হচ্ছেন বা করছেন। এই এক হেডলাইনের ভিতরে আপনারা যে যেভাবে পারেন সেভাবেই নিতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা। তবে আমার কাছে মনে হয় যে ওবায়দুল কাদেরকে নিয়ে গত 2 দিন যাবত যেই কথাবার্তা, কন্টেন্ট এবং বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলছেন, তা নিয়ে কিছু কথা মনে হয় আমারও বলা উচিত। কারণ আমি একটা ঘটনার চরম সাক্ষী, যেটা আমার জীবনে এখন যে বয়স, হয়তো আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুলবো না। এমন একটা ঘটনার সাক্ষী, তা আপনাদের শেয়ার করব, যদি আমি ওখানে কারোর নাম উল্লেখ করব না। সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাদের মহামান্য সেক্রেটারি আওয়ামী লীগের মতো একটা বিশাল সংগঠনের সেক্রেটারি ওবায়দুল কাদের, উনি যেভাবে আপনার 7ই জুনের আওয়ামী লীগের সবাই অনলাইনে সবাই দেখছিলেন, এসব লক্ষ কোটি জনগণ দেখছিলেন এবং আরো লক্ষ কোটি জনগণ এখনো দেখবেন, দেখছেন। বিচার বিশ্লেষণ চলছে, কোন নেতা কি বলেছে এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। সেইখানে আমাদের স্যারের কথা ছিল যে নেত্রীর কাছে উনি একরকম প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন বা নেত্রীকে ছোট করে দেখার মতন বলেছেন যে মানে চুপ্পু এবং সেনাপ্রধানকে বানানো ঠিক হয় নাই। ওনার একরকম কথা যে নেত্রী কারো কথা শুনেন নাই, কেউ কিছু বলেন নাই। কারণ আমার কিছু প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে কাদের কাকা, আপনি এই কথাটা তো এখন বললেন, সেই দিন কেন বললেন না যেই দিন আপনার এই চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয় বা আপনার সেনাপ্রধানকে সেনাপ্রধান বানানো, সেদিন তো আপনার মুখে ফুলঝুরি ছুটছিল। সেদিন কেন আপনার যখন সিদ্ধান্ত হয় সেদিন কেন আপনি বলেন নাই যে এদের বানাইলে আমি পদত্যাগ করব? এই সৎসাহসটা আপনার ছিল না কেন? কেন সেদিন আপনার বলেন নাই? সেইটা যদি নেত্রীর ভুল হয়ে থাকে, তাহলে কিছু ভুল আমি আপনাকে একটু দেখাই দিই। যেমন নেত্রীর সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন? এত বড় একটা সংগঠনে তিনবারের সেক্রেটারি রাখা, আপনি ওবায়দুল কাদেরকে তিনবারের সেক্রেটারি রাখা। আপনার মনে পড়ে 10-11 সালে আপনি যখন সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী করা হয়নি, তখন আপনি সে কি আওয়ামী বিরোধী কথাবার্তা সংসদে? যদি আমার কথা অবিশ্বাস হয়, যারা শুনছেন আমার কথা যদি অবিশ্বাস হয়, সেই সময়কার বেশ কিছু ভিডিও ফুটেজ এখনো আছে অনলাইনে, এগুলো একটু শুনে দেখতে পারেন। যেই আপনাকে মন্ত্রী করে দেওয়া হলো, ক্যাবিনেট মন্ত্রী, সেদিন থেকে আপনি আবার চুপ। তার মানে আপনি তখন একটা প্রেশার ক্রিয়েট করছিলেন সংসদে দাঁড়াইয়া, যে মানে আপনাকে কেন মন্ত্রী করা হচ্ছে না, আপনি এত বড় একজন হেডম জাহাজের কচ্ছপ সেক্রেটারি সাহেব, ঠিক না স্যার? স্যার, আপনার কি মনে পড়ে 111-এর সরকারের সময় আপনাকে যখন সেনাবাহিনী হেফাজতে নেয়, তখন আপনি বলেছিলেন যে নেত্রী নির্দেশে এই করেছেন সেই করেছেন। আমি কথাগুলো উল্লেখ করতে চাই না কি কি বলেছিলেন আপনি, সেগুলো এখন আপনারা চাইলে যে কেউ, যে কোনো পাবলিক আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন, ভিডিওতে আছে সেদিন আপনি কি কি বলেছিলেন। কিন্তু সেদিন আপনাদের মতন এই সমস্ত নেতাদেরকে বাঁচাতে আমাদের নেত্রী কি বলেছিলেন জানেন? যে হ্যাঁ, আমি নির্দেশ দিয়েছি যে তোমাদেরকে যাই বলবে সব আমার ঘাড়ের উপর দোষ দিও। সেদিন নেত্রীর এটা মহানুভবতা ছিল যে আপনাদের মতো নেতাদেরকে বাঁচানোর জন্য নেত্রী নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন, যাতে জনরোষের শিকার না হন, আমাদের শিকারে না পড়েন আপনারা। কারণ আপনার তো ইতিহাস মনে আছে যে আমরা যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, তারা আপনাদেরকে দিগম্বর করে দিতে 2 সেকেন্ড দেরি হবে না আমাদের। মনে আছে না? আপনার চেয়ে অনেক বড় শক্তিশালী নেতা ছিলেন মোস্তফা মহসিন মন্টু, কি হয়েছে দেখেছেন তো? ডাক্তার কামাল হোসেন, কি হয়েছে দেখেছেন? কিন্তু আরো অনেক নেতার নাম বলতে পারবো স্যার, তাদের কি হয়েছে স্যার? স্যার, এই দলটার যদি ক্ষতি সবচেয়ে বেশি করে থাকে সেটা হচ্ছে আপনি করেছেন। এই দলের চোর, বাটপার, গুন্ডা, বদমাশ, আপনি যারাই বলেন, তারা জানা ক্ষতি করছে, তার চেয়ে বেশি ক্ষতি আপনি করছেন। মনে আছে আপনার সেই বক্তব্যটা স্যার, যে আপনি কি বলেছিলেন যে জামাত বিএনপির ঘরের লোকজন কেন ছাত্রলীগ করতে পারবে না, জামাত বিএনপির সন্তানরা ছাত্রলীগ করতে পারবে? সেদিনই আপনি দলের 12:30 না, শুধু ওই যে আমাদের কুকুর হাদি আছে না, সে যে বলেছিল মাউয়াস
তালিবাস্য ম সিরা ফেলান, আপনি সেই দিনই পার্টির তালিবাস্য ম সব সিরা ফেলাইছিলেন। আপনার কারণে, আপনার কাদের সাহেব, আপনার কারণে অনেক অনেক জামাত বিএনপি ঘরের লোকজন আওয়ামী লীগে ঢুকছে, এখনো আছে। অনেক চিহ্নিত রাজাকারের নাতিপুতি, যার নানা রাজাকার, বাপ রাজাকার, ভাই রাজাকার, তারপরে আপনার শ্বশুর রাজাকার, বা বাপ বিএমপি, শ্বশুর বিএমপি, নানা রাজাকার, চিহ্নিত রাজাকার কমান্ডার, দাদা রাজাকার কমান্ডার, 14 গোষ্ঠীতে সব জামাত বিএনপি করে, সেই ধরনের লোকও এখন আপনার কারণে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ঢুকে বসে আছে, একমাত্র আপনার কারণে। ভুলে গেছেন স্যার এগুলা? স্যার একটা কথা একটু মনে করাই দিই, ময়মনসিংহের এক ভদ্রলোকের কথা নিগাত মনে আছে আপনার, শামীম স্যার। শামীমকে কি বানিয়েছিলেন স্যার? শামীমকে কি বানাইছিলেন আপনার মনে আছে? জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট বানাইছিলেন স্যার। সেই শামীম হচ্ছে বিএনপি এবং যুবদল নেতা ছিলেন, তাকে আপনি ভাইস প্রেসিডেন্ট বানাইছিলেন 2025 সালে। সেই শামীম বলছে যে আমার 14 গোষ্ঠী করে বিএনপি, আমারে কেন যায় স্যার? সে শামীমের সাথে ব্যবসা কিন্তু আপনি এখনো চলছে স্যার, লভ্যাংশ যাচ্ছে না স্যার আপনার কাছে? যদি অস্বীকার করেন সেটা প্রমাণে দিব স্যার। সেই শামীমের ভাই টিটুকে মেয়র বানিয়েছিল কে স্যার? কার প্রচ্ছন্ন ইঙ্গিতে স্যার? শামীম তো জামালপুরের ছিল স্যার, শামীম অরিজিনাল জামালপুরের ছিল। তারা ময়মনসিংহে এনে প্রতিষ্ঠিত কে করেছে স্যার? আপনি না স্যার? এই শামীমের কথাটা কেন বলছি জানেন? জামালপুর থেকে না ময়মনসিংহে কেন বলছি জানেন স্যার? স্যার আপনার যদি স্মরণ না থাকে তো একটু স্মরণ করেন, স্মরণ করলে হয়তো আমার এই চেহারাটা, অবশ্য তখন আরেকটু 2024-এ আজ থেকে 1.5 বছর আগে আমার চেহারাটা আরেকটু ভাঙা ছিল। সে চেহারাটা আমি প্রয়োজনে আমার ভিডিওর পেছনে বা কোনো এক জায়গায় লাগিয়ে দিব স্যার, আমার সেই ওই দিনকার ছবিটা মনে আছে স্যার? আমার সাথে একজন মুরব্বী ছিল, আরো 20-25 জন লোক ছিল। আপনি সেই মুরব্বীকে কি বলেছিলেন? যে আপনি তো অমুক অঞ্চলের লোক না, ইলেকশন করতে আইছেন, আপনি অমুক অঞ্চলে যান। আর যেই ভদ্রলোকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই শহরে, তাকে আপনি এইভাবে চরম অপমান করেছিলেন এবং কি বলেছিলেন? যে 2-3 কোটি টাকা যারা খরচ করতেছে তাদের নমিনেশন না দিয়ে আপনার সততারে নমিনেশন দেবো। মনে আছে স্যার কথাটা? জাস্ট 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। যদি মনে না থাকে স্যার একটু স্মরণ করেন, আমার চেহারাটা একটু স্মরণ করেন তো স্যার। সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম স্যার, সালাম দিয়েছিলাম আপনার, কিন্তু আপনি তো আমাদের কথা শোনার মতো সময় ছিল না স্যার। তখন আপনার চারপাশে মধুমাক্ষীরা ছিল স্যার। স্যার এছাড়া আপনাকে নিয়ে যদি আমি যদি কন্টেন্ট করতে যাই, অন্তত 200 কন্টেন্ট করতে পারবো, যেগুলো তথ্য প্রমাণ সহ স্যার আপনাকে নিয়ে কন্টেন্ট করা যাবে স্যার। আপনি 111-এর সময় আওয়ামী লীগের যে ক্ষতি করেছেন, নেত্রীর যে ক্ষতি করেছেন, সেই ক্ষতির রেশ নেত্রী কাটাই উঠতেই আপনি একেবারে পুরা তালিবাস সব ছিঁড়া ফেলাইতেছেন স্যার। আপনার যে দুঃখটা আছে, এই যে আপনার ধরেন রাষ্ট্রপতি, সেনাপ্রধান এদের নিয়ে কথা, এটা তো আপনার ওয়ার্কিং কমিটির নর্মাল বৈঠকে বলতে পারেন না, যেটা রুদ্ধদ্বার বৈঠক হয়, সেখানে আপনি ঝাড়তে পারেন, যা ইচ্ছা তা বলতে পারতেন। তো সেটা বলেন নাই। বুড়াকালে হঠাৎ করে ভীমরতি কি আপনার কি চলে আসছে নাকি? জওয়ান কি চলে আসছে স্যার? নাকি স্যার আবার কোনো ষড়যন্ত্রের চাপে আছেন স্যার? চাপে নাই আপনি স্যার, আপনি নিজেই তো একটা কঠিন ষড়যন্ত্র করতে পারেন। আপনার মাল কিন্তু স্যার সেই রকম মাল স্যার। আপনার ভাইটা কই যে বলছিল যে 10,000 টোয়ায় হাইতিন, মনে আছে স্যার? আপনি যখনই কোনো সমস্যা নিয়ে কোনো বিপদে পড়তেন, আপনার এই বাইরে লেলাই দিতেন যে তুমি এমন একটা কাহিনী করো মানুষ এদিকে চিন্তা করুক, আমার দিকে না হোক। কারণ আপনি তখন রিসোর্টে ঘুরেন স্যার। ওই যে বললাম আপনার চতুর্পাশে শুধু মধুমাক্ষী স্যার, এদের যন্ত্রণায় কেউ কথা কইতে পারতো না। আপনার বেয়াদবি করেন নাই, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই, আপনি মারতে যান নাই, এমন কোন নেতা আছে আওয়ামী লীগে বলেন তো? আপনাকে যখন থেকে আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছে তখন থেকে আপনি কি কি না করেছেন স্যার? স্যার আপনি চিটাং গেলে কক্সবাজার যাইতেন গা সেই শামীমের হোটেলে থাকার জন্য স্যার। শামীমটা কে স্যার একটু বলবেন স্যার? কি স্বার্থ স্যার? স্যার এখনো যে 10 লক্ষ টাকা প্রতি মাসে আপনাকে পাঠানো হয় হুন্ডির মাধ্যমে স্যার, বলবো স্যার মিরপুরের কোন হুন্ডি ব্যবসায়ী আপনার কাছে সে টাকা পৌঁছে দেয়? এটা বলবো স্যার প্রমাণ সহ, কোন মাসের কত তারিখে গেছে এগুলো বলবো স্যার? বলবো নাকি স্যার একটু? স্যার জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত আপনার টাকা না পৌঁছানোর পরে
আপনি 16 তারিখে ফোন করে কি কি বলেছিলেন স্যার? ওগুলার কি রেকর্ডিংটা ছেড়ে দিব স্যার? স্যার আপনি একটা কথা বলছিলেন, এক এক মাসুদকে, বিআরটি এর মনে আছে স্যার? মাসুদ তুমি ভালো হয়ে যাও। সেদিন যদি মাসুদের জায়গায় আমি থাকতাম স্যার, তাহলে আমি বলতাম কাদের কাকু তুমি ভালো হয়ে যাও। তো এখন বলি কাদের ভাই আপনি ভালো হয়ে যান। ডিউ টু মাই উইথ রেসপেক্ট, ফুললি রেসপেক্ট, আপনি আওয়ামী লীগের এখনো সেক্রেটারি পদে আছেন। নেত্রী এখনো কিছু বলে নাই, তাই হয়তো আপনাকে এখনো সম্মান দেখাচ্ছি। কিন্তু একবার যদি আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, আপনার অবস্থাটা কি হবে দেখেন স্যার। আপনার আকামের ফিরিস্তি 300 বছরও শেষ হবে না। খন্দকার মোস্তাক কিন্তু আওয়ামী লীগের সাথেই ছিল স্যার। আমি চাই না আপনার নামটা সে মুস্তাকের জায়গায় চলে যাক। আমি চাই আপনার নামটা এজ এ সেক্রেটারি ওবায়দুল কাদের হিসাবেই থাকুক স্যার। 92 সালে স্যার সিটি কলেজের একটা বক্তৃতায় আপনার বক্তৃতা শোনার জন্য গিয়েছিলাম স্যার। এই ফুল আমি কিভাবে নিব, যে এই ফুলের মধ্যে বোমা রেখে রাজীব গান্ধীকে মারা হয়েছিল, মনে আছে স্যার? সেই কাব্যিক কবিতা, কাব্যিক বক্তব্য স্যার। আপনি সেই জায়গায় থাকলেই ভালো করবেন স্যার। সেইখান থেকে এসে কোন্দল সৃষ্টি করতে আইসেন না স্যার। নিজেকে অতি বিপ্লবী বানাইয়েন না স্যার। অতি বিপ্লবী আপনার চেয়ে আমরা অনেক বেশি অতি বিপ্লবী স্যার। কারণ আমরা এক পয়সাও খাই নাই তো স্যার। আমাদের কোনো শামীম, আমাদের কোনো টিটুর জন্মদিনে, আমরা কোনো জামাত বিএনপির জন্মদিনে, আমাদের ঘর বাড়িতে যেসব বাচ্চা কাচ্চা পয়দা হয় না, এগুলো আওয়ামী লীগ কইতে হয়, এগুলো শেখ মুজিব শেখ হাসিনা কইতে হয়। এর বাইরে কইলে আমরা হেগোরও বাত্য দেওয়া দূরের কথা, দরকার লবণ খাওয়া মাইরালাম স্যার। কিন্তু আপনি স্যার, যাক স্যার আজকে আর কিছু বললাম না, তবে ভবিষ্যতে আরো কি কি বলবো বা আরো কি কি প্রমাণ দিব স্যার, এটা আপনি বুঝতে পারছেন স্যার। স্যার আপনার তো আজকের আমার এই কথাই বুঝতে পারছেন যে হুন্ডির টাকা কি কি প্রমাণ আমার কাছে আছে, তাও হয়তো আপনি জানেন স্যার। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আমি বলবো স্যার, দলটার সর্বনাশ যা করছেন করছেন, এবার একটু ক্ষান্ত দেন। বয়স অনেক বেশি হয়ে গেছে স্যার। না পারলে স্যার পদত্যাগ করেন। আপনার এত দুঃখ যে পাবলিকলি আইসা অমুক হয়েছে তমুক হয়েছে, ওগুলা না করে নিজে পদত্যাগ করেন। দায়ী দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করেন। আপনার একটা বক্তব্যের কারণে আজকে পতন। আপনি কি বলছিলেন যে তোমাদের আন্দোলন ঠেকাই দেয় ছাত্রলীগ যথেষ্ট। ছাত্রলীগ কি আপনার লাঠিয়াল বাহিনী, আপনার বাপের বাহিনী? চরের থেকে উঠেছেন তো আপনি। সেদিনই ঢাকা ইউনিভার্সিটিটারে সব ছিঁড়ে দিছেন, কারণ আপনি ছাত্রলীগের লাঠিয়াল বাহিনী বানাইছিলেন। কথায় আর কাজে তো মিল নাই। কথা যে কখন কি বলেন স্যার, সেটাও স্মরণ থাকে না। স্মরণ করবেন। এবং আমি বলবো যে ভবিষ্যতে কি হবে, চুপ থাকেন। আপনি যত চুপ থাকবেন, আপনার গন্ধ তত কম বাইরে হবে। কারণ গু যত নাড়বেন, গন্ধ তত বাইরেব। তা আপনার নিজের গন্ধই কুলায় না। বগলের নিচের আপনার নিজের গন্ধ দেখেন স্যার, লরিয়েলের ওই বগলের স্প্রে ব্রুট এডি মারলো আপনার বগলের গন্ধ যাইব না। সুতরাং আমাদের মুখ খোলায়েন না। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ সরকারের বড় ঘোষণা। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ কেমন হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতা কর্মীদের অংশগ্রহণ, এই প্রশ্নটি এখন রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তবে এই আলোচনার পেছনে সরকারের একটি বড় সিদ্ধান্ত বা বক্তব্য রয়েছে। আসলে মূল বিষয়টিকে, নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সমস্যা নেই, একথা বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। জাহিদুর রহমানের মতে, নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। এ বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।
এখন প্রশ্ন উঠতে পারে এই আলোচনাটি হঠাৎ কিভাবে সামনে এলো। আজকে সচিবালয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের যারা বাংলাদেশে আছেন তাদের অনেকেই এই নির্বাচনে ইচ্ছুক বা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার সেই স্পেস দেবে কিনা, যেহেতু নির্দলীয় নির্বাচন হতে যাবে, এ বিষয়ে সরকারের অবস্থানটা কি হবে? এটি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী একটি প্রশ্ন ছিল, কারণ মাঠ পর্যায়ের রাজনৈতিক বাস্তবতা অনেক বেশি জটিল। সাংবাদিকের এই তীক্ষ্ণ ও সরাসরি প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান কি বললেন? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, কেউ দলের কথা বলবেন না, এবং যদি তিনি তার প্রচারে, এটা হতে পারে, অর্থাৎ দলের কথা না বলে নির্বাচনে অংশ নিতে পারে। একজন নির্দলীয় ব্যক্তি এলেন কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। অর্থাৎ ব্যক্তি হিসেবে অংশগ্রহণে কোনো বাধা নেই, তবে প্রচারণায় দলীয় প্রভাব বা পরিচয় বহন করা যাবে না। সেখানেই শেষ নয়, সংবাদ সম্মেলনটি আরো জমে ওঠে যখন পদধারী নেতাদের প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তখন আরেকজন সাংবাদিক জানতে চান, যদি পদ পদবি থাকে সেক্ষেত্রে? জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের পদ পদবি আসলে যেটা হয় আর কি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদ পদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। এই আইনি ও রাজনৈতিক ব্যাখ্যাটি অত্যন্ত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ। এই পুরো বক্তব্যটা কি সরকারের চলমান নীতির অংশ? কিন্তু আমরা মাঝে মাঝে নানা রকম সেদ পড়তে দেখছি, একরকম কথা বলছেন, পরে সেটি আর এক রকম হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে সরকারের সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন উপদেষ্টা। তিনি বোঝাতে চেয়েছেন যে সরকার নিয়মতান্ত্রিক উপায়ে প্রশাসন পরিচালনা করতে চায়। সরকারের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ কথাগুলো বলেন। কিন্তু সত্যিকার অর্থে যতই বলা হোক না এটা তাৎপর্যপূর্ণ, কিন্তু আমরা কোনো দিশা পাচ্ছি না, আমরা কোনো ভরসা পাচ্ছি না, আমরা কোনো বিশ্বাস পাচ্ছি না যে বাংলাদেশে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক রাজনীতি তৈরি হচ্ছে। তবে তৈরি হতে বাধ্য হচ্ছে পরিস্থিতি। কিন্তু এই যে নির্বাচনের কথা বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকারের লোকজন, তৃণমূলের আওয়ামী লীগ নেতা কর্মী ক্রমেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। এই জন্যই সরকারি এই ব্যাখ্যার বাইরেও একটি কঠিন রাজনৈতিক বাস্তবতা কিন্তু মাঠ পর্যায়ে রয়ে গেছে, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তারেক রহমানের উপদেষ্টা যাই বলুন না কেন, স্থানীয় সরকার নির্বাচনে হয়তো স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ নেতাদের দাবিয়ে রাখা যাবে না, কারণ তৃণমূলের রাজনীতি সব সময় একটু ভিন্ন গতিতে চলে। আর যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না, তাহলে তো কথাই নেই। যখন নির্বাচন দলীয় প্রতীকে হয় না, তখন ব্যক্তি স্বার্থ, পারিবারিক প্রভাব এবং স্থানীয় জনপ্রিয়তায় মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সরকার যদি বাধা দেয়, সেখান থেকেই বাঁধবে লড়াই। হ্যাঁ, যদি কোনো কারণে সরকার এই নির্বাচনে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তবে স্থানীয় পর্যায় থেকে বড় ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব বা লড়াই শুরু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আমি খানিক আগে বলছিলাম, তৃণমূল কিন্তু ভয়ঙ্কর ভাবে তেতে আছে। স্থানীয় সরকার নির্বাচনটা ঘোষণা করে দেখুন,
দিয়ে দেখুন কি পরিস্থিতি হয়। আপনারা যদি এই জিনিসগুলো যদি না বোঝেন, না বোঝার চেষ্টা করেন, বিপদ আপনাদের বাড়বে বই কমবে না। দর্শক, আজকের এই পুরো আলাপ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বাংলাদেশের আগামী স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। একদিকে সরকারের নমনীয় বা কৌশলগত অবস্থান, অন্যদিকে তৃণমূলের নিজস্ব শক্তি ও লড়াইয়ের প্রস্তুতি, সব মিলিয়ে জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব আগামী মাস দুয়েকের মধ্যেই হয়তো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে শুরু করবে। প্রথমে সম্ভবত সিটি কর্পোরেশন নির্বাচন, পরবর্তীতে অন্যান্য নির্বাচন। কারণ এই মুহূর্তে বাংলাদেশে কোনো স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি নেই। তবে একটা প্রশ্ন রেখে আমি আলাপটা শেষ করতে চাই। এই মুহূর্তে স্থানীয় সরকারের প্রায় সব বডিতে প্রশাসক নিয়োগ করেছে সরকার। প্রশাসক নিয়োগ করেছে। এখন এই যে আওয়ামী লীগ মুখে বলছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মুখে বলছে যে বাধা নেই, কিন্তু বাধা দিতে চাইবে। কারণ আমরা পেশাজীবী সংগঠনের নির্বাচনগুলোতে দেখলাম যে নানাভাবে বাধা দিয়ে বিরত রাখা হলো। বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে সর্বশেষ যে বড় বড় বডির নির্বাচন হলো, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা বার আইনজীবী সমিতি, চট্টগ্রাম বার আইনজীবী সমিতি, এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের যদি সাহস থাকে, বাধা দিয়ে দেখেন কি ঘটনা ঘটে। অবস্থা কিন্তু সেই রকম। কাজেই সরকারকে বলবো সাবধানতা অবলম্বন করুন। যে স্থানীয় সরকার তো নির্বাচন তো আপনাদের দিতেই হবে, কারণ ওই যে নির্বাচিত প্রতিনিধি নেই। কিন্তু বাড়াবাড়ি করলে বাঁধবে লড়াই। সেই লড়াই থেকে কোন পর্যায়ে যায় পরিস্থিতি, সেটি কিন্তু ভাবনার বিষয়। আমি আগেই বলেছি, তেতে আছে, উত্তপ্ত হয়ে আছে স্থানীয় নেতৃবৃন্দ। আওয়ামী লীগ চলে গেছে? আওয়ামী লীগ চলে যায়নি। স্থানীয় লোকাল নেতা নেত্রীরা আছেন, তাদের এলাকাতেই আছেন। কাজেই সরকারের সতর্ক হওয়া উচিত। কারণ এই দেশে যদি থাকতে হয়, আজকে ক্ষমতায় আছেন, আজকে অনেক কিছু করছেন, অনেক বিতর্কিত কর্মকাণ্ড করছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আগামীকাল যখন ক্ষমতায় থাকবেন না, তখন কি হবে? এই ভাবনাটা ভাবা উচিত। সহাবস্থান নিশ্চিত করা উচিত, এবং এটি যারা ক্ষমতায় থাকে তাদেরই সহাবস্থান নিশ্চিত করতে হবে, তাদেরই দায়িত্ব। এখন বিএনপি সেই দায়িত্ব পালন করবে কিনা সেটি দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।